নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 5ই জানুয়ারি সাগরদ্বীপে মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে করবেন প্রস্তুতি বৈঠকও। এসআইআরে বাংলার চেয়ে বেশি হারে নাম বাদ বাম শাসিত কেরলে। ভুয়ো ভোটার প্রশ্নের চাপে বিজেপিও। বড়দিন মানেই কলকাতা জুড়ে আলোর মেলা আর হাজারো মানুষের ভিড়। বিপুল জনসমাগমে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ও যান চলাচলের বিশেষ পরিকল্পনা ঘোষণা কলকাতা পুলিশের। শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানে নজির করল ইসরো। বাণিজ্যিক চুক্তির আওতায় আমেরিকার অত্যাধুনিক যোগাযোগ উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে ইতিহাস তৈরি করল LVM-3 রকেট। 27 ডিসেম্বর রাজ্যে ছুটি। গুরু গোবিন্দ সিং এর জন্মদিনে বন্ধ সরকারি দপ্তর। বিজ্ঞপ্তি নবান্নের। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত অফিসেই এই ছুটি কার্যকর। গুরু গোবিন্দ সিং এর জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে সরকারি ছুটি ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার নবান্নের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী 27 ডিসেম্বর শনিবার রাজ্য সরকারের অধীন সমস্ত দফতর, কর্পোরেশন, স্বশাসিত সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ছুটি রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত অফিসেই কার্যকর হবে, অর্থাৎ সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসনের দফতর, বিভিন্ন বোর্ড, কর্পোরেশন, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই ওই দিন কাজকর্ম বন্ধ থাকবে। ফলে সরকারি কর্মীদের পাশাপাশি উপকৃত হবেন স্কুল কলেজের পড়ুয়া এবং শিক্ষক শিক্ষিকাদের একাংশ। অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এর আগে 2025 সালে ছুটির তালিকা প্রকাশের সময় যে নির্দেশিকা জারি করা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় গুরু গোবিন্দ সিং এর জন্মদিন উপলক্ষে ছুটির বিষয়টি উল্লেখ ছিল। মঙ্গলবার সেই সিদ্ধান্ত কার্যকর করতে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হল। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দফতর, জেলা প্রশাসন, ট্রেজারি ও হিসাব দফতরগুলিকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে ওই দিন কোনো অফিসিয়াল কাজকর্ম যেন না হয় এবং পরিষেবা সংক্রান্ত কোনো বিভ্রান্তি এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হয়। শিখ ধর্মের 10ম গুরু গুরু গোবিন্দ সিং এর জন্মদিন ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়। রাজ্যের শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। রাজ্য সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীদের একাংশ। অন্যদিকে বছরের শেষে একাধিক ছুটির মাঝে এই ঘোষণায় স্কুল কলেজ পড়ুয়াদের মধ্যেও উৎসাহ দেখা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বেলঘড়িয়ার উড়ালপুলে সংস্কার প্রয়োজন। উড়ালপুলের মোট 12টি গার্ডারের ত্রুটি দেখা দিয়েছে। দ্রুত সংস্কার শুরুর জন্য 26 ডিসেম্বর কামারহাটি পৌরসভার বৈঠকের পরই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আর কাজ শুরু হলে 3 মাস লাগতে পারে বলে অনুমান। বেলঘড়িয়ায় উড়ালপুরে সংস্কার প্রয়োজন। উড়ালপুলে মোট 12টি গার্ডারের ত্রুটি দেখা গিয়েছে। মঙ্গলবার সেতু ব্যবস্থা পরীক্ষায় এই রোগ ধরা পড়েছে। দ্রুত সংস্কার শুরুর জন্য 26 ডিসেম্বর কামারহাটি পুরসভায় বৈঠক করা হবে। তারপরেই কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। কাজ শুরু হলে 3 মাস লাগতে পারে বলে অনুমান করছেন কর্তৃপক্ষ। উত্তর শহরতলির ক্ষেত্রে বেলঘড়িয়া উড়ালপুলের গুরুত্ব আলাদা করে বলার দরকার নেই। একদিকে বিটি রোড, অন্যদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, একটু এগিয়ে যশোর রোড। নিত্যদিন এই উড়ালপুলে বহু যানবাহন চলাচল করে। সম্প্রতি এই উড়ালপুলের কিছু সমস্যাও নজরে এসেছে রেল কর্তৃপক্ষের। তারাই বিষয়টি জানান রাজ্যের পূর্ত দপ্তর ও কামারহাটি পুরসভাকে। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক, পুলিশ, পুরসভার কর্তারা সরেজমিনে বিষয়টি খতিয়ে দেখেন।
তাতেই জানা যায় উড়ালপুলের একদিকে 5টি, অন্যদিকে অংশের 7টি গার্ডারের সংস্করণ প্রয়োজন। দ্রুত সংস্করণ না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, উড়ালপুল বন্ধ থাকলে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হবে ঠিকই, কিন্তু দুর্ঘটনা রুখতে সংস্কার জরুরি। সেটাই অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। আগামী 26শে ডিসেম্বর পুরসভার উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে কবে সংস্কারের কাজ শুরু হবে, বিকল্প রাস্তা কি হবে তার সিদ্ধান্তও নেওয়া হবে। এই কাজে প্রায় 3 মাস লাগতে পারে বলে অনুমান করছে কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিন মানে কলকাতা জুড়ে আলুর মেলা আর হাজারো মানুষের ভিড়। প্রতি বছরের মতো এবছরও ওই এলাকায় বিপুল জনসমাগমের আশঙ্কা করা হচ্ছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে যেতে কঠোর নিরাপত্তা এবং যান চলাচলে বিশেষ পরিকল্পনা ঘোষণা কলকাতা পুলিশের। বড়দিন মানেই পার্ক স্ট্রিটে উৎসবের আলোর মেলা, গান, সাজসজ্জা আর হাজারো মানুষের ভিড়। প্রতি বছরের মতো এই বছরও ওই এলাকায় বিপুল জনসমাগমের আশঙ্কা রয়েছে। তাই কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগেই কঠোর নিরাপত্তা ও যান চলাচলের বিশেষ পরিকল্পনা ঘোষণা করল কলকাতা পুলিশ। মঙ্গলবার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 24শে ডিসেম্বর বিকেল 4টে থেকে 25শে ডিসেম্বর ভোর 4টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। পণ্যবাহী গাড়ি চলাচল সীমিত করা হবে পার্ক স্ট্রিট ও ময়দানমুখী রাস্তায়। একই নিষেধাজ্ঞা 25শে ডিসেম্বর বিকেল 4টে থেকে ফের কার্যকর করা হবে। পরে কতক্ষণ চলবে তা নির্ধারণ করবেন ডিসি ট্রাফিক। কলকাতা পুলিশের নির্দেশ অনুযায়ী এজেসি বসু রোড ধরে উত্তরমুখী, স্ট্যান্ড রোড ধরে পূর্বমুখী এবং ধর্মতলা হয়ে দক্ষিণমুখী গাড়িগুলোকে প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে। শেক্সপিয়র সরণিতে পূর্ব থেকে পশ্চিমে একমুখী যান চলবে। হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটন রাসেল স্ট্রিট সবকটি থাকবে ওয়ান ওয়ে। কামাক স্ট্রিটেও উত্তর থেকে দক্ষিণে একমুখী যান চলবে। রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ। পুলিশ প্রয়োজন হলে ক্যাথিড্রাল রোডেও যে কোনো মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ করে দিতে পারে। নো পার্কিং জোনও ঘোষণা করা হয়েছে। পার্ক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, রাসেল স্ট্রিট, লিটন রাসেল, কিট স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রয়েড স্ট্রিট, আরএকে রোড এবং উড স্ট্রিট। এছাড়াও ভিড়ের সম্ভাবনা থাকায় ভিক্টোরিয়া, জাদুঘর, নিউ মার্কেট, আলিপুর চিড়িয়াখানা, তারামণ্ডল সহ বেশ কিছু এলাকায় পার্কিং নিষিদ্ধ হতে পারে। ভিড় ও নিরাপত্তা সামলাতে 1500-র বেশি পুলিশ মোতায়েন থাকছে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসাররা দায়িত্বে থাকবেন। সাদা পোশাকের পুলিশ, মহিলা পুলিশ, কুইক রেসপন্স টিম থাকবে এলাকায়। নজরদারির জন্য ড্রোন ও ওয়াচ টাওয়ারও বসানো হয়েছে। অ্যাম্বুলেন্সও রাখা থাকছে প্রস্তুত। যেহেতু হেঁটে হেঁটে মানুষ পার্ক স্ট্রিট ঘোরেন, তাই একদিক থেকে প্রবেশ, অন্য দিক দিয়ে বেরোনোর নিয়ম করা হয়েছে। এক জায়গায় অতিরিক্ত ভিড় এড়িয়ে যেতেই এমন সিদ্ধান্ত। মেসি ইভেন্টের বিশৃঙ্খলার ঘটনা মাথায় রেখে এবার বাড়তি সতর্ক প্রশাসন। পুলিশের দাবি, রাস্তার ওয়ান ওয়ে ব্যবস্থা থাকায় স্টেডিয়াম কাণ্ডের পুনরাবৃত্তি হবে না। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিনে যাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনের নির্দিষ্ট কয়েকটি গেট শুধুমাত্র প্রবেশ ও প্রস্থানের জন্য নির্ধারণ করা হয়েছে। 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে সেজে উঠেছে শহর কলকাতা। তাই বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে এখন থেকে পার্ক স্ট্রিট ও ময়দান চত্বরে ভিড় জমাতে শুরু করছেন জনতা। বড়দিনে সেই ভিড় অনেকটাই বেশি হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই সেই কথা মাথায় রেখে যাত্রীদের সুরক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। পার্ক স্ট্রিট ও ময়দান স্টেশনের নির্দিষ্ট কয়েকটি গেট শুধুমাত্র প্রবেশ ও প্রস্থানের জন্য নির্ধারণ করা হয়েছে। নিউ ইয়ার ও বড়দিন উপলক্ষে মঙ্গলবার কলকাতা মেট্রো তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 25 তারিখ বৃহস্পতিবার পার্ক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট, গেট নম্বর 2, গেট নম্বর 3 দিয়ে মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন যাত্রীরা।
এছাড়াও গেট নম্বর 5, গেট নম্বর 6 দিয়ে মেট্রো স্টেশনের বাইরে বেরোতে পারবেন যাত্রীরা। তবে বড়দিনে 4 নম্বর গেটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পাশাপাশি ময়দান স্টেশনেও যাত্রী সুরক্ষার জন্য একই পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ময়দান স্টেশনে 2 ও 3 নম্বর গেট দিয়ে শুধুমাত্র যাত্রী প্রবেশ করা যাবে। এছাড়া 1 নম্বর গেট দিয়ে মেট্রোর বাইরে বেরোতে পারবেন যাত্রীরা। এই নিয়ম শুধুমাত্র 25 তারিখের জন্যই কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত বড়দিন ও বর্ষবরণের জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকা। এছাড়া শীতের আমেজ মেখে যথারীতি উৎসবের মরশুমে মেতে উঠেছে শহর কলকাতা। তাই যাত্রীদের কথা মাথায় রেখে যাতে যাতায়াত ব্যবস্থা সহজ ও নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। বড়দিনের আগে দীঘায় পার্ক স্ট্রিটের রোশনাই, কড়া পুলিশি প্রস্তুতি। সি বিচ জুড়ে বাংলা গানের ঐতিহ্যের সঙ্গে মিশেছে বড়দিনের আবহ। ক্রিসমাস ট্রি, ঘণ্টা, হরিণ, সান্তাক্লজ, বেলুন আর রিবনের সাজে দীঘা হয়ে উঠেছে আরও রঙিন। আলোর সাজে মোহময়ী সদ্য উদ্বোধনী হওয়া জগন্নাথ মন্দিরও। বড়দিনের আগে উৎসবের রঙে মুড়ে গেল দীঘা। সি বিচ থেকে সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরের চারদিকেই রঙিন আলোর ঝলকানি। আলোর কারুকাজ, সুরের মূর্ছনা আর ক্রিসমাসের অনুষঙ্গে সৈকত নগরী যেন একেবারেই কলকাতার পার্ক স্ট্রিটকেও টেক্কা দিচ্ছে। মঙ্গলবার থেকেই দীঘায় উৎসবের আমেজ স্পষ্ট। বড়দিন ও নিউ ইয়ারের প্রাক্কালে আলো সঙ্গীত উপভোগ করতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকেরাও। সি বিচ জুড়ে বাংলা গানের ঐতিহ্যের সঙ্গে মিশছে বড়দিনের আবহ। ক্রিসমাস ট্রি, ঘণ্টা, হরিণ, সান্টাক্লজ, বেলুন আর রিবনের সাজে দীঘা হয়ে উঠেছে আরও রঙিন। আলোর সাজে মোহময়ী সদ্য উদ্বোধন হওয়া জগন্নাথ মন্দিরও। মন্দিরের সামনের রাস্তার মাথার উপর দিয়ে যেন ঢেউ খেলছে আলোর তরঙ্গ। মন্দির চত্বর থেকে সৈকত, সবখানেই উৎসবের ঝলক। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর এই প্রথম বড়দিন ও নিউ ইয়ারে দীঘাকে আলোর সাজে ভরিয়ে তোলা হলো। দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে চলছে ব্যাপক আলোকসজ্জা। হোটেল মালিকদেরও নিজেদের হোটেল আলোকিত করতে বলা হয়েছে। উৎসবের মরশুমে সেই আহ্বানে সাড়া দিয়ে দীঘার অধিকাংশ হোটেলই এখন আলোয় ঝলমলে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি এই সময়কালে দীঘায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলেই মনে করছেন প্রশাসন। সেই ভিড় সামাল দিতে আগাম প্রস্তুত জেলা পুলিশও। দীঘা বাইপাস থেকে যান চলাচলে চালু হচ্ছে ওয়ান ওয়ে ব্যবস্থা। 24শে ডিসেম্বর দুপুর থেকে 25শে ডিসেম্বর সারাদিন এবং 31শে ডিসেম্বর ও 1 জানুয়ারি একইভাবে কার্যকর থাকবে সিঙ্গল মুভমেন্ট। মুখ্যমন্ত্রী দীঘায় এলে যে ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ থাকে সেই ব্যবস্থা এবারও চালু করা হচ্ছে। নিরাপত্তায় বাড়তি নজরদারির জন্য ড্রোন ও সিসি ক্যামেরায় নজর রাখবে পুলিশ। ইফটিজিং রুখতে মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশও। প্রতিটি হোটেল কর্তৃপক্ষের সঙ্গে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা নিয়ে বৈঠক সেরেছে প্রশাসন। 7টি জায়গায় চিহ্নিত করা হয়েছে পার্কিং জোন। নিউ ইয়ার উপলক্ষে দীঘায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছে ডিএসডিএ ও হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। ওল্ড দীঘার বিশ্ব বাংলা উদ্যানে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রিনবাজির প্রদর্শনী। বড়দিন থেকেই দীঘা কার্যত জনসমুদ্রের চেহারা নেবে বলেই আশা হোটেল মালিকদের। হাই নিউজ নেটওয়ার্ক। শেষ জনগণনা অনুযায়ী বাংলায় রূপান্তরকামীর সংখ্যা 30,449। সাক্ষরতার হার 58.83%। লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দিয়ে সামগ্রিক সুস্থতার সহায়ক স্বাস্থ্য চর্চা শীর্ষক অনুষ্ঠানে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তুলে ধরা হলো এই তথ্য। প্রকাশিত তথ্য উঠে এসেছে রূপান্তরকামীদের মধ্যে সাক্ষরতার হারে বাংলার তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বিহার এবং গুজরাট। শেষ জনগণনা অনুযায়ী বাংলায় রূপান্তরকামীর সংখ্যা 30,349। সাক্ষরতার হার 58.83%।
লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দিয়ে সামগ্রিক সুস্থতার সহায়ক স্বাস্থ্যচর্চা শীর্ষক অনুষ্ঠানে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে তুলে ধরা হল এই তথ্য। প্রকাশিত তথ্য উঠে এসেছে দেশের অন্যান্য রাজ্যের ছবিও। দেখা গিয়েছে রূপান্তরকামীদের মধ্যে সাক্ষরতার হারে বাংলার তুলনায় অনেকটাই পিছিয়ে বিহার, গুজরাট। বিহারে রূপান্তরকামীর সংখ্যা 40,827। তাদের মধ্যে সাক্ষরতার হার 44.35%। অন্যদিকে শেষ জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশের রূপান্তরকামীর সংখ্যা 1,37,465। সাক্ষরতার হার 56.07। সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি আরও সহানুভূতিশীল, সংবেদনশীল হওয়ার লক্ষ্যেই স্বাস্থ্য ভবনের এই কর্মসূচি, যেখানে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ফ্যামিলি ওয়েলফেয়ার ডিরেক্টর ডক্টর কৌস্তব নায়েক, এসএসকেএম ইনস্টিটিউট অব সাইকিয়াট্রিক ডিরেক্টর ডক্টর অমিত কুমার ভট্টাচার্য সহ প্রমুখেরা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উন্মোচিত তথ্যের তুলনায় বাস্তবে সব রাজ্যেই রূপান্তরকামীদের সংখ্যা কিছুটা হলেও বেশি। তার কারণ চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের স্বাতী চক্রবর্তী জানিয়েছেন, জনগণনার সময় যখন বাড়িতে আধিকারিকরা আসেন তখন সামাজিক সংকোচের কারণে রূপান্তরিত মহিলা পুরুষ নিজেদের লিঙ্গ পরিচয় প্রকাশ করতে লজ্জা পান। পাশাপাশি রয়েছে সামাজিক কটূক্তির ভয়ও। এই ভয় কাটাতে পুলিশ, সমাজ কল্যাণ দপ্তর, শিক্ষা দপ্তরকে হাত মিলিয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ভবনে জনস্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর দেবাশিস হালদার। তিনি বলেছেন, বাংলায় এদের মূল স্রোতে ফিরিয়ে আনার কর্মযজ্ঞ শুরু হয়েছে। হাসপাতালে যখন একজন রোগী আসবেন তখন নিশ্চিত করবেন তিনি পুরুষ, মহিলা অথবা তৃতীয় লিঙ্গের কেউ হলেও উন্নত মানের চিকিৎসা যেন পান। ছেলে, মেয়ে, ট্রান্সজেন্ডার যেই হন না কেন, সকলের জন্য সকলের সমান স্বাস্থ্য, এই লক্ষ্যেই বাংলায় এই কর্মসূচি। উল্লেখ্য, সমকামী কিংবা রূপান্তরিত নারী স্বাস্থ্যকেন্দ্রে এলেও যেন তার মর্যাদা বিন্দুমাত্র ক্ষুণ্ণ না হয়, তার সঙ্গে আরও সংবেদনশীল হতে হবে। এই লক্ষ্যেই 3 দিনব্যাপী কর্মশালা শেষ হল মঙ্গলবার। হাই নিউজ নেটওয়ার্ক। শ্রীহরিকোটা থেকে সফল উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানী আরও এক বড় নজির করল ইসরো। বাণিজ্যিক চুক্তির আওতায় আমেরিকার অত্যাধুনিক যোগাযোগ উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে ইতিহাস তৈরি করল LVM-3 রকেট। শ্রীহরিকোটা থেকে আরও এক ঐতিহাসিক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বুধবার অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হল LVM-3 M6 রকেট। এই অভিযানে রকেটটি বহন করে নিয়ে গেল আমেরিকার সংস্থা AST স্পেস মোবাইলের অত্যাধুনিক যোগাযোগ উপগ্রহ ব্লু বার্ড ব্লক 2। এটি একটি বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে ইসরোর মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই নির্ধারিত কক্ষপথে উপগ্রহটিকে সফলভাবে স্থাপন করা সম্ভব হয়। ইসরো জানিয়েছে, এই মেশিনের মাধ্যমে লো আর্থ অরবিটে এখনও পর্যন্ত LVM-3 রকেটের সাহায্যে সবচেয়ে ভারী পেলোড পাঠানো হল। ফলে প্রযুক্তিগত দিক থেকে এই অভিযান ইসরোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ব্লুবার্ড ব্লক 2 মূলত পরবর্তী প্রজন্মের একটি যোগাযোগ উপগ্রহ। এই উপগ্রহের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে সরাসরি স্মার্টফোনে হাই স্পিড সেলুলার ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে AST স্পেস মোবাইল। অর্থাৎ মোবাইল টাওয়ার বা আলাদা কোনো পরিকাঠামো ছাড়াই ভবিষ্যতে উপগ্রহের সাহায্যে ইন্টারনেট পরিষেবা পাওয়া সম্ভব হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি কার্যকর হলে গ্রামাঞ্চল, দুর্গম এলাকা কিংবা সমুদ্রের মাঝখানেও নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাবে। ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ব্লুবার্ড ব্লক 2 সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে। ইসরোর জন্য এই উৎক্ষেপণ অত্যন্তই তাৎপর্যপূর্ণ। একদিকে যেমন বাণিজ্যিক উৎক্ষেপণের ক্ষেত্রে ভারতের বিশ্বাসযোগ্যতা আরও একবার প্রমাণিত হল, তেমনি LVM-3 রকেটের ক্ষমতা আন্তর্জাতিক স্তরে নতুন করে প্রতিষ্ঠিত হল। এর আগে এই রকেট মানব মহাকাশ অভিযান গগনযান কর্মসূচির জন্য ব্যবহৃত হয়েছে। এবার বাণিজ্যিক ক্ষেত্রেও
তার সক্ষমতা দেখালো LVM-3। ইসরো সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে আরও আন্তর্জাতিক বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য প্রস্তুত তারা। এই মিশনের সাফল্য সেই পথকে আরও মসৃণ করল বলেই মনে করছেন মহাকাশ বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। ইনকাম ট্যাক্স বা আয়কর দফতরের কড়াকড়ি নাকি বাড়ছে। শুধু তাই নয়, আগামী দিনে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সরাসরি নজরদারি চালাতে পারবে আয়কর দফতর। এবার সেই দাবি নিয়ে বিস্তারিত ফ্যাক্ট চেক প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো। ইনকাম ট্যাক্স বা আয়কর দফতরের কড়াকড়ি নাকি বাড়ছে। শুধু তাই নয়, আগামী দিনে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট, ইমেল বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সরাসরি নজরদারি চালাতে পারবে আয়কর দফতর। সোশ্যাল মিডিয়ায় এমনই এক দাবিকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক বিভ্রান্তি। এবার সেই দাবি নিয়ে বিস্তারিত ফ্যাক্ট চেক প্রকাশ করল কেন্দ্রীয় সরকারের তথ্য সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো। পিআইবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই দাবি ভ্রান্ত এবং বিভ্রান্তিকর। সংস্থার বক্তব্য, 2026 সালের 1 এপ্রিল থেকে কার্যকর হতে চলে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 অনুযায়ী সাধারণ করদাতাদের ডিজিটাল পরিসরে নজরদারির কোনো প্রশ্নই নেই। পিআইবি আরও জানিয়েছে, নতুন আইনে যেসব ক্ষমতার কথা বলা হচ্ছে তা কেবলমাত্র সার্চ অ্যান্ড সার্ভে অভিযানের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ সব ক্ষেত্রে বড় অঙ্কের কর ফাঁকির নির্দিষ্ট প্রমাণ রয়েছে এবং আনুষ্ঠানিক তল্লাশি অভিযান চলছে। শুধুমাত্র সেই ক্ষেত্রে এই ব্যবস্থা নেওয়া যেতে হবে। আইন মেনে কর দেওয়া সৎ করদাতারা এতে মোটেই প্রভাবিত হবেন না। তাদের আরও বক্তব্য, যতক্ষণ না কোনো করদাতার বিরুদ্ধে গুরুতর কর ফাঁকির প্রমাণের ভিত্তিতে আনুষ্ঠানিক সার্চ অপারেশন শুরু হচ্ছে, ততক্ষণ আয়কর দফতরের কোনো ক্ষমতাই নেই কারো ব্যক্তিগত ডিজিটাল পরিসরে ঢোকার। সংস্থাটি আরও জানিয়েছে, এক্স হ্যান্ডেলে @ইন্ডিয়ান টেক গাইড একটি পোস্ট শেয়ার করে দাবি করা হয়েছিল যে আয়কর দফতর নাকি গণহারে ডিজিটাল নজরদারি চালাতে পারবে। পিআইবি সেই পোস্টটিকে চিহ্নিত করে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর। এখানেই শেষ নয়, পিআইবি মনে করিয়ে দিয়েছে, সার্চ অ্যান্ড সার্ভে চলাকালীন নথি বা প্রমাণ বাজেয়াপ্ত করার ক্ষমতা আয়কর দফতরের কাছে নতুন কিছু নয়। এই ক্ষমতা 1961 সালের ইনকাম ট্যাক্স আইনেও আগে থেকেই ছিল। পাশাপাশি এই 2025-এর নতুন আইনে সেই ব্যবস্থা আরও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025-এর ধারা 247 অনুযায়ী অনুমোদিত কোনো আয়কর আধিকারিক প্রয়োজন হলে কম্পিউটার সিস্টেম বা তথাকথিত ভার্চুয়াল ডিজিটাল স্পেসের অ্যাক্সেস কোড ওভাররাইট করে তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে শুধুমাত্র সার্চ অ্যান্ড সার্ভে অভিযানের সময় এটি প্রযোজ্য। সরকারের যুক্তি, বর্তমানে বহু কর ফাঁকির ঘটনায় তথ্য নথি রাখা থাকে দূরবর্তী সার্ভার বা ডিজিটাল স্টোরেজে। সেই কারণে আদালতে কর ফাঁকি প্রমাণ করা এবং ঠিক কত টাকা ফাঁকি দেওয়া হয়েছে তা নির্ধারণ করতে ডিজিটাল অ্যাকাউন্ট থেকে প্রমাণ সংগ্রহ অত্যাবশ্যক হয়ে উঠেছে। সব মিলিয়ে পিআইবির বার্তা স্পষ্ট, নতুন আয়কর আইনের নাম করে সাধারণ মানুষের উপর ডিজিটাল নজরদারির যে দাবি ছড়ানো হচ্ছে তা ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। হাই নিউজ নেটওয়ার্ক। 2026-এর জানুয়ারি মাসের পর থেকে ক্যামেরা লাগানো ফোন ব্যবহার করতে পারবেন না বাড়ির মেয়ে বউরা। আজও ফতোয়া জারি রাজস্থানের জালোর জেলার এই গ্রামে। রাজস্থানের জালোর জেলার এক গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গাজীপুর গ্রামে চৌধুরী সম্প্রদায়ের বৈঠকে ঠিক হয়েছে 26শে জানুয়ারি থেকে 15টি গ্রামের পুত্রবধূ ও যুবতী মহিলারা আর ক্যামেরা লাগানো মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তাদের হাতে থাকবে শুধু সাধারণ কিপ্যাড ফোন, তাও কেবল ফোন করার জন্য। রবিবার গাজীপুর গ্রামের ওই বৈঠকে সভাপতিত্ব করেন চৌধুরী সম্প্রদায়ের 14 পট্টির সভাপতি সুজন রাম চৌধুরী। পঞ্চায়েত সদস্য পঞ্চ হিম্মত রামের মাধ্যমে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে পিটিআই সূত্রে জানা গিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পুত্রবধূ ও যুবতী মহিলারা বাড়ির বাইরে কোনো সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, উৎসব, এমনকি প্রতিবেশীর বাড়িতেও মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। তবে পড়ুয়া মেয়েদের ক্ষেত্রে সামান্য ছাড় রাখা হয়েছে।
পড়াশোনার প্রয়োজনে তারা বাড়ির মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে, কিন্তু কোনো অবস্থাতেই সেই ফোন বাড়ির বাইরে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যাবে না। এই সিদ্ধান্তের ব্যাখ্যায় সুজন রাম চৌধুরী জানিয়েছেন, পঞ্চায়েত সদস্য ও সম্প্রদায়ের প্রবীণদের সঙ্গে আলোচনার পরই এই নিয়ম আনা হয়েছে। তার দাবি, অনেক সময় মহিলাদের মোবাইল ফোন শিশুরা ব্যবহার করে, যার ফলে তাদের চোখের ক্ষতি হতে পারে। আবার সংসারের কাজ সামলাতে সুবিধার জন্য অনেক মহিলা শিশুদের হাতে ফোন তুলে দেন, এটিও সমস্যা তৈরি করছে বলে পঞ্চায়েতের মত। পঞ্চায়েতের দাবি, মোবাইল ব্যবহারে লাগাম টানলে সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে। যদিও এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতা, নারী অধিকার এবং গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। শুধু রাজস্থানই নয়, 19 সালের ঘটনা, গুজরাতের এক গ্রামের ঠাকুর সম্প্রদায়ের কর্তা ব্যক্তিরা একবার আলোচনা করে ঠিক করেন, ঠাকুর সম্প্রদায়ের কোনো মেয়ে যদি অন্য সম্প্রদায়ের কোনো ছেলেকে বিয়ে করে, তাহলে সেই ঘটনার দায় বর্তাবে মেয়েটির বাবা মায়ের উপর। ওই কাজের জন্য মেয়েটির পরিবারকে 1.5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এই কাজ যদি ঠাকুর সম্প্রদায়ের কোনো ছেলে করে, তাহলে ছেলেটির পরিবারকে 2 লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই সভায়। শুধু তাই তো নয়, অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহার করা নিয়েও ঠাকুর সম্প্রদায়ের নেতারা ফতোয়া জারি করেন। তারা মনে করেন, প্রযুক্তির দিকে মেয়েরা বেশি ঝুঁকে পড়লে তাদের পড়াশোনার ক্ষতি হবে, তাই কলেজে যাওয়া অবিবাহিত মেয়েদের হাতেও মোবাইল দিতে বারণ করে দেওয়া হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। আরো অন্যান্য খবর দেখতে নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।